নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু কাজের টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাছ থেকে রেহাই দেবে, নিজেদের জন্য একটু সময় বাঁচাবে, আবার ফালতু খরচার থেকেও একটু টাকা পয়সা সাশ্রয় করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, এই ধরনের সিরাপগুলো থাকে। এবার এই ধরনের যে সিরাপগুলো আমরা বাচ্চাদের সাধারণত কি করি, তাদের এক ঢাকনা করে খাওয়াতে হয়। এবার এক ঢাকনা হাফ ঢাকনা এইভাবে খাওয়াতে হয়, খাইয়ে আমরা আবার কিন্তু এই ঢাকনাটা আটকে দিই। এবার আটকে দিলে কি হয়, এই ঢাকনা থেকে ওষুধ গড়াতে থাকে। তো যে জায়গাটায় আমরা রাখি ওষুধটা, সেই জায়গাটাও খারাপ হয়, ওষুধের পুরো গাটাও নষ্ট হয়ে যায়। এবার অনেক সিরাপের গায়ে না দেখবে কাগজের লেখা থাকে, এই ধরনের প্লাস্টিকের লেখা থাকে না। সেই কাগজের যে সিলগুলো মারা থাকে, মানে এই যে ডেট এক্সপায়ার হয়ে যাবে কবে, এই সমস্ত লেখা থাকে, সেইগুলো ওষুধপত্র এইভাবে গা দিয়ে পড়ে পড়ে সেই লেখাগুলো উঠে যায়। এবার এই ওষুধটা আমরা কিন্তু বেশ কিছুদিন রেখে খাওয়াতে পারি না, কারণ ডেট কবে এক্সপায়ার হয়ে গেছে এটা যদি না জানতে পারি, তাহলে আমরা বাচ্চাদের কিভাবে সেই ওষুধটা খাওয়াবো। আর কখনোই ডেট এই ধরনের এক্সপায়ার হওয়ার ডেট না দেখে বাচ্চাদের ওষুধগুলো খাওয়ানো একদমই উচিত নয়। এবার আমরা এমন একটা টিপস ফলো করব, তার ফলে এ ধরনের যে ডেটগুলো থাকে সেইগুলো মুছে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো তার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের যে সেলু টেপ। তো এই যে সেলু টেপ, কালারিং কোনো টেপ নেবে না, এভাবে জলের কালারের যে টেপটা, মানে এই ধরনের যে সেলু টেপটা, সেইটা কিছুটা পরিমাণ তুলে নেবে। তুলে ঠিক যে জায়গাটায় ডেটগুলো লেখা থাকে, ওই জায়গাটা একটা টেপ আটকে দেবে। এইভাবে সেলু টেপ যদি একটু আটকে দিতে পারো, তাহলে যতই এখানে জল লাগুক, ওষুধ গড়িয়ে পড়ুক, এই জায়গাটা কিন্তু কখনোই মুছে যাবে না, কারণ এর উপরে সেলুটেপ আটকানো আছে। এই জন্য দেখবে এটা দীর্ঘদিন, ওষুধটাও শেষ হয়ে যাবে, কিন্তু তবুও এই এক্সপায়ার হওয়ার ডেটটার কিন্তু কোনো মুছবে না, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমরা বড়রা যতটুকু সেফটি থাকি না কেন, বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ করে আমরা মানে সব কিছুতে সেফটি ভাবটা বেশি করি, কারণ ওদের সেফটিটা আমাদের কাছে সব থেকে বড়। এই জন্য ওষুধটা খাওয়াবো, সেটাও যদি একটু এইভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখবে খাওয়াতে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে এসেছে, অনেকটাই ভালো লাগছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, দেখবে কিচেন সিঙ্কের মধ্যে অনেক সময় এভাবে জল আটকে যায়, অনেকটা টাইম লাগে সেই জলটা পাস হতে। কারণ এই সিঙ্কের মধ্যে আমরা কি করি, বাসনপত্র সবই মাজামাজি করি। এবার বাসনপত্র মাজতে গেলে, সবজি ধুতে গেলে ছোট ছোট তরিতরকারির কণা দেখবে, রান্না যখন বাসন মাজছি তার ছোট ছোট টুকরো কিছু এই যে পাইপের মধ্যে আটকে যায়। তো এই মুখে আটকে গেলে তখন জলটা বন্ধ হয়ে যায়, জলটা অনেকটা দেরিতে পাস হয়। তখন আমরা কি করব, এরকম সরু মুখের একটা মানে কাঁচি নিয়ে নেব। কাঁচিটা নিয়ে প্রথমে যেটা করতে হবে, এই যে পাইপের মুখের দিকে দেখবে অনেকটা নোংরা আটকে থাকে, সেইটা কিন্তু আমরা যতই কিছু করি না কেন পরিষ্কার কিন্তু হয় না, নোংরাগুলো নিচের দিকে যত যাবে জামটা তত হবে। এই জন্য প্রথম দিকে যেটা করতে হবে, এভাবে চাকু দিয়ে যতটা সম্ভব হয় ততটা নোংরা এভাবে তুলে ফেলতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশ কিছুটা নোংরা তুলে ফেলেছি। তো তোমরা দেখতেই পারছো, এই সমস্ত নোংরা কিন্তু আরও বেশি পরিমাণে থাকে। সেইটা চাকুর সাহায্যে, মানে কাঁচির সাহায্যে একটু একটু করে তুলবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এইভাবে তুলে তারপর এটাকে কি করবে, এই যে নোংরাগুলো, সেই নোংরাগুলো একটা যে কোনো পেপার অথবা টিস্যুর সাহায্যে এখান থেকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। আর এটা কিন্তু কাঁচি দিয়ে কাজটা তোমাদের করতেই হবে, না হলে এই মুখের দিকে নোংরাটা কিন্তু থেকেই যাবে। এবার একটা টিস্যু নিয়ে নিয়েছি, নিয়ে নোংরাটা আমি এইভাবে তুলবো, তুলে একটা ডাস্টবিনে এটাকে ফেলে দিতে হবে। এইবার আমাদের যে কাজটা করতে হবে, চলো সেই কাজটা তোমাদের দেখিয়ে দিই। এটা আমি তো ফেলে দিলাম, এবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি, একটা বাটিতে আমি জল দিয়ে দিয়েছি। জল কেন দিয়েছি, জলটা গরম করতে হবে। জলটা আমার গরম হয়ে গেছে, এইবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব একটা উপকরণ, সেটা হলো খাবার সোডা। আমাদের প্রত্যেকের বাড়িতে যে মিষ্টি সোডা অথবা খাবার সোডা রান্নাঘরে থাকে, সেই সোডা জলের মধ্যে দিয়ে এইভাবে চামচের সাহায্যে একটু নাড়িয়ে নেব। এবার সোডা এই জন্য দিয়েছি, সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। ড্রেন যখন আটকে যায়, মানে আমাদের এই যে পাইপ লাইনটা যখন আটকে যায়, সেই পাইপ লাইনের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে নোংরাগুলো এতটা জমে যাচ্ছে, তখন এই ধরনের খাবার সোডা দিয়ে গরম জলটা যদি আমরা এই ড্রেনের মুখে দিতে পারি, মানে পাইপের মুখটা যদি দিয়ে দিতে পারি, তাহলে পাইপের যে নোংরা থাকে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এর মধ্যে পোকামাকড় জীবাণু যেগুলো জন্ম নিচ্ছিল নোংরা এর মধ্যে থাকতে থাকতে, সেই সমস্ত পোকামাকড়গুলো মারা যায়।
আর কিন্তু এর থেকে কোনো পোকামাকড় বেরিয়েও আসে না। আর এই কাজটা কিন্তু বিশেষ করে করতে হবে রাত্রের দিকে। রাত্রে শুতে যাওয়ার আগে এইভাবে গরম জল আর খাবার সোডা মিশ্রিত জলটার মধ্যে দিয়ে আমরা শুতে চলে যাব। এবার পরদিন সকালবেলা যখন উঠবে তখনও কিছুটা গরম জল করবে, করে এইভাবে কিন্তু এই মুখে দিয়ে দিতে হবে। পাইপের মুখে যদি দিয়ে দাও, দিয়ে 5 থেকে 10 মিনিট রাখবে, রাখার পর এইভাবে জল দিয়ে পরিষ্কার করে দেবে। তাহলে দেখবে এই পাইপটা নোংরায় যে জাম হয়ে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, জল পাস হচ্ছিল না, সেই সমস্ত সমস্যা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জল পাস হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা আছে পেঁয়াজ রসুনের খোসা। এবার আমরা যখন বিভিন্ন ধরনের রেসিপি করি তার মধ্যে পেঁয়াজ রসুন কিন্তু দিতে হয় তরকারি স্বাদটা বাড়ানোর জন্য। এবার সেই পেঁয়াজ রসুন কাটার পর এই খোসাটা আমরা একদম কিন্তু গুছিয়ে রাখি না, ডাস্টবিনে ফেলে দিই। তো ফেলে না দিয়ে আজ কিন্তু খুব ভালো একটা কাজে লাগাতে পারবো। তো বন্ধুরা চলো জানিয়ে দিই কী কাজে লাগাবো পেঁয়াজ রসুনের এই খোসাটা। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। সেই পাত্রের মধ্যে পেঁয়াজ রসুনের এই যে খোসাটা, আমি খোসাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই পেঁয়াজ রসুনের খোসাটা আমি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। তো এই যে 1 গ্লাস জল দিয়েছি, এর মধ্যে আরও কিছু উপকরণ আমার মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে লবণ, খাওয়ার জন্য যে লবণগুলো হয়, অন্য সন্দব লবণ বিট লবণ কিছু না, নর্মাল রান্না করার যে লবণগুলো হয় সেই লবণ, ছোটো ছোটো 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে লবঙ্গ। তো 3-4টে লবঙ্গের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্যাস ওভেন ধরিয়ে গ্যাসের উপর বসিয়ে দিতে হবে, কারণ এর জলটা ফুটে যাবে। ফুটে যখন এই জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। কারণ এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি প্রত্যেকটা উপকরণই কিন্তু খুবই কার্যকরী। একটা এমন সলিউশন আমি তৈরি করে ফেললাম। এবার এই জলটাকে আমি কিন্তু দেখো বন্ধুরা জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে কিন্তু আর কিচ্ছু না, একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিতে হবে। খুব ঠান্ডা না, কিন্তু প্রচুর যে গরম ভাবটা, সেই গরম ভাবটা যখনই কমে যাবে সেই পর্যায়ে আমি কাজে লাগাবো। এবার জলটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমরা কি করব, একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি নিয়ে একটা ছেঁকনির সাহায্যে জলটা কিন্তু ছেঁকে নিচ্ছি। এবার কি করব, জলটা তো আমার ছেঁকা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই যে পেঁয়াজ রসুন লবণ লবঙ্গ এই সমস্ত জিনিস প্রত্যেকটা উপকরণ নিজস্ব কার্যকরী ক্ষমতা আছে। এবার এই যে জলটা একটা স্প্রে বোতল নিয়ে নেব। স্প্রে বোতল তোমরা বাড়ির পাশে যে কোনো মুদিখানার দোকানে হোক, যে কোনো ছোটোখাটো দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। এই ধরনের একটা স্প্রে বোতল কিনে নিতে পারো, না হলে বাড়িতে এই ধরনের যদি কলিনের বোতল থাকে সেটা দিলেও হবে। আর যদি না থাকে কিছুই, স্প্রে বোতল পাচ্ছ না, তখন কিন্তু একটা বোতলে ঢাকনায় সেফটি পিন গরম করে ছোটো ছোটো ছিদ্র করে নিতে পারো, তখনও কিন্তু স্প্রে বোতল হয়ে যাবে। এবার আমি ভরে নিয়েছি এর মধ্যে আমার সলিউশনটা। এইবার কি করছি, দেখবে এখনও অনেক বাড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড় আছে, পিঁপড়ে আছে। তো সেই সমস্ত পিঁপড়ে মাছি মশা এতটা পরিমাণ আসে, তখন ঘরে এই ধরনের স্প্রে যদি আমাদের থাকে, সলিউশন থাকে, তখন প্রত্যেকটা দেখো বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি। যে সমস্ত জায়গায় পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রবটা বেশি থাকে, এমনকি মশা দেখবে প্রচুর পরিমাণে টয়লেটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো আমরা রান্নাঘরে এখন কিন্তু স্প্রে করে দিচ্ছি। রান্নাঘরের দেওয়ালে যেহেতু রান্নাঘরে খাবার থাকে, পিঁপড়ের আনাগোনাটা কিন্তু রান্নাঘরে বেশি থাকে। আর বাথরুমের মধ্যে প্রচুর পরিমাণে মশা উপদ্রব কিন্তু আমরা দেখতে পাই। এই জন্য বাথরুমের মধ্যেও এই সলিউশনটা আমি স্প্রে করে দেবো। স্প্রে যদি করে দিতে পারো তাহলে দেখবে বাথরুমের মধ্যে মশাগুলো কিন্তু একেবারেই থাকবে না। অলরেডি এখানে মশা কিন্তু আছে, সেই মশা দেখেও আমি স্প্রে করে দিচ্ছি। সেই মশাগুলো একেবারে এখান থেকে পালিয়ে যাবে, আর দ্বিতীয় কোনো দিন কিন্তু এই জায়গায় আসবে না। এবার চলো বন্ধুরা, আরও কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের মিট কেস, যেমন আমাদের রান্নাবান্না করে খাবার দাবার রাখা হয় যে মিট কেসে, সেখানেও কিন্তু প্রচুর পিঁপড়ে দেখা যায়। তো সেই পায়াগুলো যেখান থেকে পিঁপড়েগুলো ওঠে সেই সমস্ত জায়গায় আমি কিন্তু এইভাবে সলিউশনটা স্প্রে করে দিচ্ছি। তাহলে দেখবে আর পিঁপড়ে এখানে থাকবে না। এবার দরজার পর্দার পেছনে দেখবে অনেক সময় অনেক মশা ওইখানে আটকে থাকে, মানে বসেই থাকে, সন্ধ্যার সময় বেরোবে তার জন্য। এবার ওইখানেও যদি স্প্রে করে দাও, পুরো ঘরের মধ্যে কিন্তু এটাকে স্প্রে করতে হবে, তাহলে মশা মাছি পোকা মাকড় এই সমস্ত উপদ্রব আর থাকবে না। আর দরজার এই জায়গাটা কিন্তু আমার প্রচুর পিঁপড়ে হয়। তো আমার তো হয়, এই জন্য আমি দরজার নিচ দিয়ে, দরজার এই কবজি যেই জায়গাটা, এই সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য। অনেক সময় দেখবে বেডের সাইডেও প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়, সেই সমস্ত জায়গায়ও বেডের ঠিক এই সাইড দিয়ে পিঁপড়ের লাইন হয়ে
যায়। এই জন্য এইসব জায়গায় যদি স্প্রে করে দাও তাহলে আর কিন্তু পিঁপড়েদেরও দেখা যাবে না। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, গরম তাওয়া। এবার গরম তাওয়ার মধ্যে আমরা কি করি, রুটি তৈরি করি। এবার যখন আমরা রুটি তৈরি করি দেখবে বন্ধুরা, একটা প্রবলেম আমাদের সব মহিলাদের হয়। প্রথম যে রুটিটা আমরা তৈরি করি এই তাওয়ার মধ্যে রুটিটা আটকে যায়, তখন সেই রুটিটা কিন্তু আর ভালো ফোলে না, একটু নরম হয় না, শক্ত শক্ত মতো সেই রুটিটা হয়। সেই রুটিটা আমরা কেউই খেতে পছন্দ করি না। এবার খাবার তো অপচয় করা একদমই ঠিক নয়, তার জন্য সেই খাবারটা যাতে অপচয় না হয় তার মধ্যে আমাদের ট্রাই করতে হবে কিভাবে সেই রুটিটা আমরা প্রথম রুটিটাও ভালো তৈরি করতে পারবো। দেখো বন্ধুরা, কিচ্ছু না, ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি। একটু লবণ নিয়ে এইভাবে তাওয়ার উপর ছড়িয়ে দেবে। হালকা তাওয়াটা যখন গরম হবে সেই সময় হালকা গরম হলে লবণ ছড়িয়ে দিয়ে এবার একটা কাপড় নিয়ে নেবে। কাপড়ের সাহায্যেই কিন্তু আমরা এই লবণটাকে একটু গোল গোল করে ঘষে দেবো। এইভাবে গোল গোল করে একটু ঘষতে হবে। এটা কিন্তু প্রতিদিন করতে হবে না, মানে মাঝে মধ্যে সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা এই কাজটা করে নেবে। করে নিলেই দেখবে তাওয়াটা যতই গরম হোক আর কম গরম হোক, যাই হোক না কেন, রুটিটা যখনই প্রথম রুটি দেবে সেই রুটিটা কিন্তু একদম এই তাওয়ার মধ্যে আটকে যাবে না, খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠবে। যে তাওয়া প্রথম যে রুটিটার সমস্যা হচ্ছিল, ফুলছিল না, নরম হচ্ছিল, শক্ত মতো হচ্ছিল না, এই সমস্ত সমস্যা কিন্তু আর হবে না, মানে একেবারে কিন্তু নরম হয় না, সেই নরমটাও হয়ে যাবে। এবার এই লবণটা এক জায়গায় করে যে কোনো ক্লিনিংয়ের কাজে আমরা ব্যবহার করে নিতে পারবো। তো এই লবণটা ফেলারও কোনো প্রয়োজন নেই। এবার আমরা এটাকে কি করব, একটা ক্লিনিংয়ের কাজে বেসিন হোক সিঙ্কের মধ্যে দিয়ে আমরা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লবণগুলো তো এক জায়গায় করে নিয়ে কাজে লাগিয়ে নেব, ফেলার কিন্তু কোনো দরকার নেই। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এখানে আছে কিছুটা রসুন। তো রসুন আমরা কিন্তু বিভিন্ন ধরনের তরকারির মধ্যে দিয়ে থাকি আমাদের তরি তরকারির টেস্ট দ্বিগুণ করার জন্য। অনেকে প্রতিটা সবজির মধ্যেই, মানে তরি তরকারির মধ্যেই কিন্তু রসুন খেতে পছন্দ করে। আবার অনেকে কিন্তু কাঁচা রসুনও খায়। কাঁচা রসুন গায়ের ব্যথা দূর করতে কিন্তু অনেকটাই উপকারী। প্রতিদিন তরি তরকারির মধ্যে রসুন তো দিতে খুব ভালো লাগে, কিন্তু এই যে রসুনগুলো ছাড়াতে কিন্তু খুবই কষ্ট হয়, তখন আর কারোরই ভালো লাগে না। তরকারিতে দিলে, মানে আমরা যখন তরকারিতে দিতে যাচ্ছি তো রসুন ছাড়া তো কোনো তরকারি আমাদের ভালোই লাগছে না, আর এই ছাড়াতেও আমাদের অনেকটা প্রবলেম হয়। কিন্তু রসুন ছাড়ানো এতটা কঠিন, সেটা আমরা একটু কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে দেখব যে রসুন ছাড়ানোটা একটু সহজ কিভাবে হয়। এই রসুন ছাড়াতে গেলে কি হয়, প্রথমত আমাদের আঙুলে কিন্তু প্রচুর ব্যথা হয়, নখে প্রচুর ব্যথা হয়, নখ দিয়ে এর যে মুখের দিকটা শক্ত অংশ কিন্তু ছাড়িয়ে নিতে হয়। তো বন্ধুরা, আমরা কি করব, সেই রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, প্রত্যেকটা কোয়া আলাদা করে নিয়েছি, করে এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো। প্লাস্টিকের মধ্যে দিয়ে এইবার কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে চার্জার থাকে। তো সেই বাদ দেওয়া অনেক সময় এমন চার্জার থাকে যার ফোনটা খারাপ হয়ে গেছে, চার্জারটা পড়ে আছে, এমন কোনো চার্জার দিয়ে এইভাবে একটু টুকটুক করে আঘাত করে নিতে হবে। খুব জোরে কিন্তু এটা আঘাত করা যাবে না, তাহলে রসুনগুলো থেতো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার এইভাবে একটু ছোট ছোট করে টুকটুক করে আঘাত করে নিলেই দেখবে রসুনের খোসাগুলো আস্তে আস্তে ছাড়াতে শুরু করবে, কারণ এই যে আঘাতে মাথার দিকে যে শক্ত অংশটা, সেই অংশটা একটু একটু করে আলগা হয়ে যায়, মানে নরম হয়ে যায়। এবার এটাকে যখন আমরা হাতের সাহায্যে একটু ঘষা দেবো, সেই খোসাগুলো গাত থেকে একদম উঠে যাবে। তো এইভাবে আমরা চার্জারটা দিয়ে এইভাবে একটু আঘাত করে নিচ্ছি। তারপর তোমরা অনেক সময় এইভাবে স্টিলের যে সেকনিগুলো আছে সেই সেকনির সাহায্যেও কিন্তু কাজটা করে নিতে পারো। এইভাবে আঘাত করলে দেখবে রসুনের কোয়াগুলো একদম খোসা ছাড়িয়ে যাচ্ছে। এবার তোমরা হয়তো ভাবছো কেন এই চার্জার অথবা এই সেকনি ব্যবহার করছি। তো এই চার্জার অথবা সেকনিটা এমন, এর ওয়েট খুব বেশি ভারী না, আবার একেবারে হালকাও না, এই জন্য এর আঘাতগুলো এমনভাবে লাগছে যাতে আমাদের অনেকটাই কিন্তু কাজ সহজ হয়ে যাচ্ছে। এবার দেখো বন্ধুরা, হাতের সাহায্যে একটু ঘষে নেব, নিয়ে আরও একটু ভালোভাবে এইভাবে
আঘাত করে নিচ্ছি। আঘাত করে নেওয়ার পর এই প্লাস্টিকের মধ্যে থেকে আমি রসুনগুলো তোমাদের বের করে দেখিয়ে দেব যে কতটা রসুন ছাড়িয়েছে। আর কিছু কিছু রসুন তো একটু ছাড়াবে না এমনটা তো হবেই। এবার তোমরা এইভাবে কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও কেজি কেজি রসুন তোমরা কিন্তু নিমেষের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারবে। একটা পুরু দেখে প্লাস্টিকের মধ্যে রাখবে, রেখে এইভাবে আঘাত করবে। আর ভারী কিছু দিয়ে যদি আমরা আঘাত করি তাহলে রসুনগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা কিভাবে আমার রসুনটা কাজ হয়েছে দেখতে পেলে বন্ধুরা। রসুনটা কিন্তু থেতো মতো হয়নি, একদম আস্তে আস্তে আছে, কিন্তু খোসাগুলো আলগা হয়ে গেছে গাঢ় থেকে। এইভাবে একটু ঘষা দিলে এইভাবে ছাড়িয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি। ভারী জিনিস দিয়ে করলে রসুন থেতো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন এটাকে রেখে আমরা খেতে পারবো না। আমরা কিন্তু আমাদের কাজের সুবিধার্থে রসুন কিন্তু অনেকটা করে ছাড়িয়ে রাখতে চিন্তা করি যে ছাড়িয়ে রাখবো, তাহলে আমাদের কাজের রান্নাবান্নার অনেকটাই সুবিধা হবে। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।